প্রত্যেকটা গল্পের মতোই আজকের গল্পের শেষেও সেই টান টান উত্তেজনা, সেই টান টান টেনশন। আমার পরবর্তী ফ্লাইট হচ্ছে 4:10 ফ্লাইট কি আমার জন্য দাঁড়াবে আমি জানি না কি হবে। ওই একজন পড়ে একজন হাত ভেঙেছে, একজন কোমর ভেঙে হসপিটালে ভর্তি। আর আশেপাশে যত গাছ রয়েছে সমস্ত গাছে বরফ, মাঝে মধ্যে যখন হাওয়া দিচ্ছে তখন সেই বরফগুলো ঝুরঝুর করে পড়ছে। এটা হয়তো উইন্টার জাপানে চলে এসেছি, উইন্টার জাপান। এটা গাছগুলো এত সুন্দর লাগছে। এইদিকে হচ্ছে নদীর ধারে যাওয়ার রাস্তা। এখানে একজন রয়েছেন, বললেন যে আমাকে জানলা ধারে দেবেন। মেয়েদের রিকোয়েস্ট তো আমি না করতে পারি না। নিশ্চয়ই নিশ্চয়ই, ওয়াই নট, আমি তো জানলা ধারে কত ট্রাভেলই করি। যে ট্রেনকে ভালোবাসে ট্রেন তাকেও ভালোবাসে, এমন কথা আমি প্রায়শই বলি। কিন্তু যে ফ্লাইটকে ভালোবাসে ফ্লাইট কি তার অপেক্ষা করে? আজকের গল্পের দুটো অধ্যায়, প্রকৃতি আর গতি। আগে বলবো প্রকৃতির কথা। 27 জানুয়ারি সকালে শ্রীনগর থেকে রওনা দিয়ে তুষারপাতে বিধ্বস্ত পেহেলগামের অভিজ্ঞতা ইতিমধ্যে শেয়ার করেছি কাশ্মীর সিরিজ 2026-এর তৃতীয় পর্বে। যেটা বাকি আছে সেটা এই যে পেহেলগামে রাত্রিবাস আর সেই সঙ্গে লাগাতার তুষারপাতের ফলে কাশ্মীরের জীবন সর্বনাশ। তুষারপাতের পরিমাণ এতটাই যে একটা চলমান নদীকে পর্যন্ত ফ্রোজেন করে দিতে পারে। ভাবছেন এ কেমন হেয়ালি? তাহলে গল্পটা শুরু থেকেই বলি। পেহেলগাম স্ট্যান্ড থেকে ফিরে এসে লিডার নদী পার করে আমরা চলেছি আমাদের হোটেলের সন্ধান করতে। হোটেল যদিও বুক করা, কিন্তু চারিদিকে এহেন বরফের রাজত্বে সঠিক রাস্তা খুঁজে বের করাই রীতিমতো একটা চ্যালেঞ্জ। বেলা তখন 3:30। বেলা যত বাড়ছে ততই যেন তুষারপাতের পরিমাণ আরও বেশি আকার ধারণ করছে। পাশে লিডার নদীর উপত্যকা পুরোটাই তখন বরফের নিচে। জনমানবের দেখা প্রায় নেই বললেই চলে। দূর দূর পর্যন্ত তেমন কিছুই দেখা যায় না, মাঝে মধ্যে দু একটা বাড়ি কিংবা হোটেলের সামান্য অংশটুকু ছাড়া। দেখুন, মেন রোড ছেড়ে আমরা একটু ভেতর দিকে এলাম। এই আশেপাশেই কোথাও আমাদের হোটেল হবে। এখন তো এইসব রাস্তাঘাট বোঝা যাচ্ছে না কোথায় কোন রাস্তা। মনে হচ্ছে জাপানের রাস্তায় ঘুরছি। যা স্নোফল দেখুন। এটা একটা পাড়া। এখানে একটা দুটো দোকান খুলেছে, শুধু পাহাড়ের কাকগুলো বরফের মধ্যে কাকা করে ডাকছে। দু একটা দোকানে দোকানদার জিনিসপত্র বিক্রি করছে, বাকি সব কিছু বন্ধ। আর এই যে বাড়িঘর রয়েছে না, এই বাড়িঘর সব কিছু বরফের নিচে। আরও খানিকটা পথ চলার পর দেখা পেলাম কিছু জনজীবন কিংবা জনবসতির। এখানে যেন অলিখিত ছুটির দিন কিংবা হরতাল ঘোষণা করেছে মরশুমের তুষারপাত। খুব প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে প্রায় লোকজন নেই বললেই চলে। শেষ বেলাতে দু একটা দোকান খুলেছে, বাকি সবকিছুই বন্ধ। এই সবকিছুর মধ্যেই একটা বিষয় লক্ষণীয়, প্রত্যেকটা বাড়ির বারান্দা কিংবা উঠোন কোথাও 1 ইঞ্চি মাটির অস্তিত্ব নেই। আশেপাশের ক্ষেত জমি, তাতেও এখন বরফের আধিপত্য। মনে হতেই পারে পেহেলগামের এ কোন গ্রাম, কিন্তু গ্রাম কথাটা এই অর্থে প্রযোজ্য হবে না, কারণ এই অঞ্চলে রয়েছে প্রচুর হোটেল এবং রিসর্ট। বরফের আধিক্যের কারণে সেই সব কিছুর উপস্থিতি এখন আবছা। এগুলোর মধ্যেই কোথাও হয়তো রয়েছে আমাদের হোটেল। এখন চুপচাপ বসে তারই অপেক্ষা, সঙ্গে হালকা মিউজিক আর এই নৈসর্গিক দৃশ্য।
স্থানীয় সময় বিকেল 5:09 পৌঁছে গেছি পেহেলগামতে। পেহেলগামের যে লিডার নদী যেটা আপনারা দেখতে পান সেটা এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে ফ্রন্ট রিভার ভিউ। এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে আমাদের হোটেল। এখানেই আজকে রাত্রে আমরা থাকবো। আমি ভেতরটা আপনাদেরকে গিয়ে দেখাবো কীরকম ভেতরটা। গাড়ি তো কোনো রকম ঢোকানো হয়েছে, চারিদিকে প্রচুর বরফ। একটু বাইরেটা আপনাদের দেখাই, আসুন। এখন কোনো টুরিস্টের গাড়ি কিন্তু এখানে আসেনি, শুধু আমাদের গাড়িতে এসছে। বরফের শুধু পরিমাণটা দেখুন এখানে। এই যে রাস্তাটা আছে এই দিক দিয়ে আমরা এলাম, শুধু গাছগুলো দেখুন। এই গাছগুলো জাস্ট দেখে মনে হচ্ছে এটা হয়তো উইন্টার জাপানে চলে এসেছে, উইন্টার জাপান। এটা গাছগুলো এত সুন্দর লাগছে। এই দিকে হচ্ছে নদীর ধারে যাওয়ার রাস্তা। আর পেহেলগাম যে মেন সেটা হচ্ছে ওই দিকটা আছে, মেন যে পেহেলগামের মার্কেট যেখানে আমরা গেছিলাম সেটা ওই দিকটা আছে। চলুন এবার হোটেলের ভেতরে যাই, কারণ আজকে সারাদিনে বরফে ঘুরে ঘুরে পুরো অবস্থা আমার খারাপ, আর প্রচণ্ড খিদেও পেয়েছে। 5টা বেজে গেছে, দেখি কিছু খাওয়া দাওয়া এখানে পাওয়া যায় কিনা। এখন লাঞ্চ তো কথা ছিল বাইরে করব, বাট সব কিছুই বন্ধ ছিল। হোটেলে তো এন্ট্রি করলাম, কিন্তু হেভি স্নোফলের কারণে লাস্ট 12 ঘন্টা এইসব অঞ্চলে ইলেকট্রিসিটি নেই। হোটেলের জেনারেটর কোনো কারণে কাজ করছে না, ওটা রিপেয়ারের কাজ চলছে। বাধ্য হয়ে শিফট হতে হলো পাশের হোটেলে, কারণ রুম হিটার ছাড়া এই ঠান্ডায় টিকে থাকা এক প্রকার অসম্ভব। এইটা দেখার পর কিন্তু দিল গার্ডেন নয়, দিল রিভার হয়ে যাবে। সামনে রয়েছে লিডার নদী, চারিদিকে এরকম কিছু বরফ। বছরের অন্যান্য সময় যখন বরফ থাকবে না তখন এখানকার দৃশ্য অসাধারণ লাগবে, যখন এই গাছগুলো পুরো সবুজে সবুজ থাকবে, দূরের পাহাড়গুলো দেখা যাবে, এবং সেই সাথে নদীর যে জলধারা সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট হবে। আর এইগুলো হচ্ছে বোধহয় এক্সট্রা ম্যাট্রেস। আমি বুঝলাম না, যদি কেউ এক্সট্রা থাকে, গেস্ট ধরুন 3 জন শেয়ারিং করছে রুম, সেক্ষেত্রে কিন্তু এরকম ম্যাট্রেস বেশ সফট, এই ম্যাট্রেস কিন্তু প্রোভাইড করা হবে। পাশের হোটেলে অবশ্য জেনারেটর চালু ছিল। সারাদিন বরফে ভিজে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙার পর বাইরে গিয়ে যে দৃশ্য দেখলাম সেটা আমার ট্রাভেল জীবনে প্রথম প্রাপ্তি, এমনটা দাবি করা যেতেই পারে। এখানে কিন্তু কোথাও ইলেকট্রিসিটি নেই লাস্ট 12 ঘন্টা ধরে। দেখুন এই ট্রান্সফরমার কিন্তু পুরো বরফের আস্তরণে মোড়া, ইলেকট্রিক ওয়্যার তাতেও সব বরফ, সুতরাং ইলেকট্রিসিটি ফেল। হোটেলের সামনে এরকম কিছু অবস্থা। একজন কর্মী দেখলাম এই বরফ পুরো সাফ করে দিয়েছে সামনে। আর এখানে যে চেয়ার টেবিল রাখা রয়েছে, যদি স্নোফল না হতো তাহলে হয়তো ওখানে বসে 1 কাপ চা হাতে বারবিকিউ বা বনফায়ার কিছু একটা হতো। বাট চিন্তা নেই, আমি নিজেই 1 কাপ চা বানিয়ে নিয়েছি এবং এই সন্ধ্যা উপভোগ করছি। এখানে যেখানে ফাঁকা জায়গা রয়েছে সব জায়গায় এরকম বরফের আস্তরণ, খোলা আকাশের নিচ বরফে ভরা। তাই জন্য সাবধানে পা ফেলতে হচ্ছে, না পিছলিয়ে যাই। আর দূর দূর পর্যন্ত কিচ্ছু নাই। আর যখনই আকাশের দিকে ক্যামেরা রাখছি, ওপর থেকে নেমে আসছে এইরকম কুচি কুচি বরফের ধারা, যা জমে সব কিছু করে দিচ্ছে সাদা। লাইটটা রয়েছে বলে এই রাতের স্নোফলটা আরও বেশি সুন্দর লাগছে। সেই সকাল থেকে শুরু হয়েছে এবং সারা রাত এরকম স্নোফল হবে। এইরকম স্নোফল হলে কালকে এখান থেকে বেরোনোটা বিশাল চাপের, রাস্তা তো ক্লোজ হয়ে যাবে। 2-2.5 ফুট যদি বরফ জমে যায় সারা রাত স্নোফল হলে, তাহলে আর যেতেই পারবো না। নিচটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। স্নোফল হোক স্নোফলের মতো আমি একটু খাওয়া দাওয়া করে আসি, খুব ইচ্ছা করছে ভিজতে। বাট এবার যদি ভিজি না, এমনিতে তো কাশি শুরু হয়ে গেছে হালকা হালকা, মাথা ব্যথা ভিজেছিল, এবার যদি ভিজি নিমোনিয়া হয়ে গ্যারেন্টি দিয়ে টেসে যাব। রাত 8টা বাজতে না বাজতেই ডিনারের আয়োজন সম্পূর্ণ। শীতকালীন এলাকায় এমনিও বেশি রাত জেগে থাকার মতো এনার্জি শরীরে প্রায় থাকে না বললেই চলে। আর সারাদিনে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, অতএব ডিনারের কাজটা এবারে সেরে ফেলা যাক। हेलो जी, नमस्ते। कहाँ पर बैठे हैं? यहाँ पर बैठे, जहाँ मर्जी। रेस्टोरेंट ही मेरा है ना। তো কী খাওয়া দাওয়া রয়েছে একবার দেখাই আপনাদেরকে, তারপরে বলবো যে আমি কি খেলাম। আমার ভীষণ পছন্দের স্যালাড, যেটা ছাড়া আমার তো চলবে না, সেই সঙ্গে ভাত। এখানে চালগুলো না সব একই রকম, শ্রীনগরে জিনিসই দেখেছিলাম আমি। এখানে রয়েছে গরম জল, মনে হচ্ছে এখানে স্নান করি। এখানে রয়েছে ডাল তড়কা, ডাল মাখানি যা বলবেন, আমাদের মতো ডাল নয় কিন্তু এখানকার মতো ডাল। এদিকে রয়েছে আলু ফুলকপির তরকারি, পনির রয়েছে, এখানে চিকেন মনে হয় না, এখানে হচ্ছে ক্ষীর। সব ভেজ আইটেম है ना? আচ্ছা ये सब ভেজ है, এগুলো সব ভেজ আইটেম। আর যারা ননভেজ খাবে তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা হয়েছে। ননভেজে কী আছে? ননভেজে আছে হচ্ছে বড় বড় সব চিকেন। আমরা যে হোটেলটা বুক করেছি সেটা এদেরই আত্মীয় হয় না, কাকা জ্যাঠার সম্পর্ক, এদের ঠিক সেরকম। তো বাজুওয়ালা হোটেল এখন অন্ধকার, তো এই হোটেলেই চলছে খানা পিনা বাহার। এনারাও কিন্তু ওই হোটেলেই ছিলেন, ওনাদেরকে এখানে শিফট করে দিয়েছে। বোওয়ালা হোটেল আচ্ছা है कि ये वाला होटल? मतलब ये भी अच्छा फैसिलिटीज अभी अपन को इमरजेंसी में ये प्रोवाइड कर रहा है, तो obviously वो भी ज़रूरी था, क्योंकि आप लोग वहाँ तो इलेक्ट्रिसिटी नहीं है ना। वो जिस हिसाब से आपको बताया हम लोगों ने बुकिंग की, तो এনারা গতকাল থেকে পেহেলগামে রয়েছেন। স্নোফল কাল রাত से ही हो रहा था ना, গতকাল রাত থেকে এখানে। परसों हुआ, उससे 2 दिन पहले फिर था।
এখানে গতকাল রাত থেকে আমি বুঝলাম আপনাদেরকে স্নোফল হচ্ছে। এই হোটেলের দুজন স্টাফ মানে আমাদের হোটেলের এখানে পিছলে পড়ে একজন হাত ভেঙে কোমর ভেঙে হসপিটালে ভর্তি রয়েছে। মানে ওরাও বুঝতে পারেনি যে জায়গাটা এত পিছল হয়ে আছে। ওই হোটেলের যারা ছিল সমস্ত গেস্ট এদের পাশের হোটেলে চলে এসছে, এখানেই থাকবে, এখানেই খাওয়া দাওয়া হবে, যেমন আমাদের অবস্থা হয়েছে। खाना भी टेस्टी है, खाना भी बहुत अमेजिंग है। মা কেনা यहाँ का भी टेस्ट करते हैं, फिर बताते ওখানকার খাবারও ভালো। অ্যাকচুয়ালি ওই হোটেলটা আমি সব কিছু দেখেই তো বুক করেছি না, তো ঠিক আছে। এখন তো একটু সমস্যা হয়েছে, যখন আমরা আসবো আবার হচ্ছে 28 তারিখে তখন অ্যামেজিং এক্সপিরিয়েন্স নেবো। কৌশিক তার গেস্টদের প্রতি যারা গ্রুপ ট্যুর তাদের প্রতি সবসময় কনসার্ন। আমার খাবারের জন্য বলেছি হচ্ছে ভাত, মানে ভাত তো এরা ছিলই, সেই সঙ্গে নিয়ে এসেছিলাম হচ্ছে ঘি। কী আর খাবো বলুন, চাল ডাল তো সঙ্গে ছিল, আমি তো খিচুড়ি বানিয়ে খাচ্ছি দুদিন ধরে, আর আগে ব্লগে আপনারা দেখেছেন। এবার ওই চাল ডাল যেটুকু ছিল ওখানে আজকে ভুল করে রেখে এসেছি ওই শ্রীনগরের হোটেলে। তো এখানে এই ভাতে খেতে হবে, কিছু করার নেই। আবার কালকে রাত্রি 12টার সময় বাড়ি পৌঁছে হয়তো একটু ওরকম ভাত পেলেও পেতে পারি। হাত দিয়ে চিপে আমি ভাঙতে পারছি না, এত টাইট, মানে আলু সেদ্ধই হয়নি। একটু পেঁয়াজ কুচি নিয়ে নিই এখান থেকে, আর একটা অমলেট বলেছিলাম, তেল দেখে ভয় লাগছে। মাংস না খেলে অনেক সমস্যা। খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাব এমন সময় ফোন এলো যে পাশের হোটেলের জেনারেটর ঠিক হয়ে গিয়েছে। আবারও বেরিয়ে পড়লাম। একটা বিশেষ কারণে ওই হোটেল ভিজিট করাটা খুব দরকারি ছিল। সেটা কি ওখানে গিয়ে বলছি। তো এখানে এত বেশি পিছল হয়ে আছে না এই জায়গাতে, মানে যদি বেকায়দায় পা পড়ে তাহলে একদম পিছলে পাটা ভেঙে যাওয়ার চান্স, সাংঘাতিক পিছলা। তো সেক্ষেত্রে বেটার হচ্ছে বরফের ওপর দিয়ে হাঁটা। এখানে আগের দিন ওই দুজন পড়ে একজন হাত ভেঙেছে, একজন কোমর ভেঙে হসপিটালে ভর্তি। এই আমিও গেছিলাম এই বেড়াতে চালিয়ে দেখেছেন তো কী অবস্থা, এখানে পড়লে পা ভেঙে যাবে, কী অবস্থা। ভেবেছিলাম যে পেহেলগামের স্নোফল হয়তো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু স্নোফল আরও বেশি বেশি করে হচ্ছে। আর যারা স্থানীয় তারা বলে যে আমাদের দুর্ভাগ্য যে এরকম স্নোফল আমাদের সহ্য করতে হয়। কারণ স্নোফলের জন্য কী হয় বলুন তো, মানে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। আর এই হোটেলে সব সময়ের জন্য এই যে জেনারেটার, এই জেনারেটারের ব্যাকআপে সব কিছু চলে। মানে হিটার থেকে শুরু করে গিজার সব কিছু চলে হচ্ছে 24 ঘন্টা, যদি কারেন্ট অফ থাকে এর ব্যাকআপে। আমি আপনাদের একটু আগে বলছিলাম যে এখানে কিন্তু স্নোফল হলে ইলেকট্রিসিটি থাকে না। তো এখানে আসার কারণটা হচ্ছে যে আমাদের যে গ্রুপ ট্যুর আছে 28 থেকে 5 এবং 4 থেকে 9, তো কেউ বলছিলেন যে আপনারা কোন হোটেলে রাখবেন। শ্রীনগরের হোটেল তো আপনাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু পেহেলগামে আপনারা কোন হোটেলে রাখবেন সেটা দেখালে ভালো হয়। আমি হোটেলটা উঠেছিলাম প্রথমে যেখানে সবাই থাকবে, বাট একটু পাওয়ারের সমস্যা হচ্ছিলো বলে আমি পাশের হোটেলে শিফট করেছি। বাট এখন এখানে পাওয়ার এসে গিয়েছে, আমি আর মালপত্র এখানে আনিনি, বাট আপনাদের দেখিয়ে দিই যে কোন হোটেলে আপনারা থাকবেন, বা যখন গ্রুপ ট্যুরে আমি আপনাদের সাথে আসবো আমি আপনাদের সঙ্গে থাকবো। চলে আসুন। আরে স্নোফল তো বন্ধ হয়ে যা ভাই। এই হচ্ছে হোটেলের রিসেপশন। এখন তো রিসেপশনে কেউ নেই। এই দেখুন, এইটা হচ্ছে দ্য রেস্টুরেন্ট, মানে এখানে আমাদের আর কি খাওয়া দাওয়া হবে। কত সুন্দর দেখুন সাজানো গোছানো, মানে আমাদের যারা গেস্ট আসবে তারা কিন্তু এখানেই খাওয়া দাওয়া করবে। এবার চলুন ওপরে যাই। এটা হচ্ছে এদের কফি শপ। কফি শপে কিন্তু কফির কোনো কিছু নেই, কিন্তু আপনারা কিন্তু চা কফি নিয়ে বা ইভিনিং স্ন্যাক্স নিয়ে কিন্তু এখানে বসতে পারবেন, এবং এখানে বসে কিন্তু বাইরের এই দৃশ্য দেখতে দেখতে আপনারা চা কিংবা কফি খেতে পারবেন, শুরু করতে পারবেন আপনাদের সকাল কিংবা সন্ধে। তবে এখন যে স্নোফল হচ্ছে 28 তারিখে বা 4 তারিখে স্নোফল হবে কিনা তা আমি জানি না, কিন্তু স্নোফল না হলেও এখানকার যে পরিবেশ, এই নদী পাহাড় সবুজ সব কিছু কিন্তু সত্যি দুর্দান্ত। এবার চলুন আপনাকে রুমের স্যাম্পল দেখাই। এটা হচ্ছে এখানকার ডবল বেডরুম। বেডের যা সাইজ আছে তাতে বাবা মা একটা ছেলে আরামসে এটে যাবে। আর যদি এক্সট্রা যারা রয়েছেন মানে ট্রিপল শেয়ারিং, সেক্ষেত্রে কিন্তু এরা বড় ম্যাট্রেস প্রোভাইড করে, সেটাও যথেষ্ট আরামদায়ক, আপনাদের কোনো সমস্যা হবে না। আর সেই সাথে সবচেয়ে দরকার যেটা, সেটা হচ্ছে হিটিং। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা রুমে ইন্ডিভিজুয়াল এরকম হিটিং মেশিন রয়েছে। টিভি তো রয়েছে, গ্রাউন্ড ফ্লোর ছাড়া প্রত্যেকটা রুমই হচ্ছে ভিউ রুম। তো সেক্ষেত্রে ঝগড়া হবে না যে আমার রুমে ভিউ আছে, রুমে ভিউ নয়। বাকি আমরা তো হোটেলে রুম দেওয়ার সময় লটারি করে নেবো, যার ভাগ্যে যে রুম পড়বে। এই হচ্ছে বালকনি, এখানেও কন্টিনিউ স্নোফল হচ্ছে। এই রাস্তা ধরেই আমরা এসেছি, এই যে রাস্তাটা, এখানে ফ্রিজ রয়েছে, জল গরম করার ইলেকট্রিক কেটেল রয়েছে, কমপ্লিমেন্টারি টিকিট রয়েছে, জলের বোতল রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে। এইদিকে রয়েছে হচ্ছে টয়লেট। তোরা টয়লেট দেখা দিয়েছে, এই দেখুন এরকম হচ্ছে টয়লেট, ঠান্ডা জল গরম জল সব রকম কিন্তু সুযোগ সুবিধা এখানে রয়েছে। এইটা হচ্ছে এদের আরেকটা লাউঞ্জ, এখান থেকে ভিউ আরও সুন্দর। এখানেও কিন্তু হিটার লাগানো রয়েছে, এখানে বসেও কিন্তু আপনারা বাইরের ভিউ দেখতে পারেন। যারা একটু ইভিনিং স্ন্যাক্স ট্যাক্স খাবেন তারা খেতে পারেন। গ্রাউন্ড ফ্লোরেও রুম রয়েছে, ফার্স্ট ফ্লোরেও রুম রয়েছে, সেকেন্ড ফ্লোরেও রুম রয়েছে, থার্ড ফ্লোরেও কিন্তু রুম রয়েছে। আর একটা বিষয়, আমাদের সঙ্গে যেহেতু অনেক সিনিয়র সিটিজেন আসছেন, তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা লিফট কী রয়েছে? অবশ্যই লিফট রয়েছে। শ্রীনগরে যে হোটেলে থাকবো সেখানেও লিফট রয়েছে, এই হোটেলেও কিন্তু আমাদের লিফট রয়েছে। যেসব ট্রাভেল এজেন্সিরা
উল্টোপাল্টা কমেন্টস লেখেন এসে ব্যবসায় নিয়ে বা যারা লেখেন তাদের জন্য বলবো, আমি কিন্তু গ্রুপ ট্যুর করি আমার দর্শকদের জন্য। আমি হয়তো নেক্সট ইয়ার আর কাশ্মীর গ্রুপ ট্যুর করবোই না বা লাদাখ গ্রুপ ট্যুর করবোই না, সব কিছু শখে করা। কাজেই আপনাদের যারা মনে হবে তারাই কিন্তু এখানে জয়েন করবেন, না হলে আপনারা অনেক সস্তায় কম খরচে হয়তো বেটার পরিষেবা অন্য জায়গায় পেয়েই যাবেন। আমি কখনো বলবো না যে আপনারা আমার সাথে গ্রুপ ট্যুর করুন, অনেক এজেন্সি রয়েছেন বা অনেকে ট্রিপ করায় বা আপনারা নিজেরাও যেতে পারেন। আমি তো সবসময় বলি আপনারা নিজেরা যান। যদি মনে হয় যে না আমি নিজেরা যাবো না বা আমরা কৌশিকের সাথে যাব বা সিনিয়র সিটিজেনরা রয়েছেন, তারা কিন্তু আমাদের সাথে জয়েন করতেই পারেন, কোনো জোর জবরদস্তি কিছু নয়। বাট যারা আমার সাথে আসবেন এই ট্রিপে, তাদেরকে ঠিকঠাকভাবে ট্রিপ করার দায়িত্বটা আমার, কারণ এটা হচ্ছে এক ধরনের ভালোবাসা যেখানে দর্শকের সাথে হোস্টের একটা কানেকশন হয়। এবং আমি চেষ্টা করব যারা আসছেন তাদের ট্রিপটা অন্তত 90% সাকসেস করার। 100% গ্যারান্টি তো দিতে পারে না, 90% ভালো হয়। আর সেই সাথে বলবো যে 72 ঘন্টার গল্প শোনার কথা ছিল, 72 ঘন্টা প্রায় শেষ হতে চললো। আগামীকাল যে প্ল্যান ছিল যেখান থেকে যাবো হচ্ছে বানিহাল থেকে আবারও আমি শ্রীনগর আসবো বন্দে ভারত কভার করার জন্য, টিকিটও কাটা রয়েছে। কিন্তু যা স্নোফলের অবস্থা, কালকে সকালে বেরোতে পারবো কিনা বুঝতে পারছি না। এবং কালকে কখন এখান থেকে বেরিয়ে আমি শ্রীনগরে পৌঁছে দুপুরবেলা ফ্লাইট ধরবো সেটা নিয়েও আমি একটু চিন্তায় আছি যে রাস্তাঘাট কেমন থাকবে। তো যাই হোক, আগামীকাল 28শে জানুয়ারি সকাল, যাই না আমার জীবনে কি নিয়ে আসবে, তবে যাই আসুক সেই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে আগামীকাল সকালে। এবং আমাদের গল্প শেষ করবো হচ্ছে একদম শ্রীনগর থেকে দিল্লি হয়ে কলকাতা পৌঁছে, কারণ গল্প যেখান থেকে শুরু করেছি গল্প শেষ সেখানেই হবে, তবেই গল্প পূর্ণতা পাবে। সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থাকুন, ফিট থাকুন, লাভ ইউ। দেখা হচ্ছে আগামীকাল সকালে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখন রাতের কালিমা মুছে সকালের আলোয় উদ্ভাসিত এই ভূস্বর্গের ছোট্ট একটা এলাকা পেহেলগাম। অবিশ্রান্ত তুষারধারা বর্ষণের পর আকাশ আজ ক্লান্ত, তাই হয়তো প্রকৃতিও শান্ত। অদূরে পাহাড়ের চূড়ায় বিশ্রাম করছে চলমান মেঘপুঞ্জ, নীল আকাশের নীলিমায় ধরা দিচ্ছে অন্য এক পৃথিবীর রূপ। আর যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে, বরফের রাজ্য যেন সাদা বেশ ধারণ করে শান্তির বার্তার জানান দিচ্ছে। কথায় বলে প্রকৃতি কখনো সুন্দর কখনো ভয়ঙ্কর, আর এই ভয়ঙ্কর আর সুন্দর এই দুটোর প্রতিফলন হচ্ছে শেষ 12 ঘন্টায়। গতকাল বিকেলে এসে পেহেলগামে এসে পৌঁছেছিলাম, আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম বা আপনারা দেখেছেন যে কী অবস্থা ছিল এখানকার। কন্টিনিউ স্নোফল, তখন মনে হচ্ছে কেন এখানে এলাম। আজকে সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন প্রকৃতির সে সুন্দর রূপ দেখতে পেলাম। আকাশ আলো করে রোদ উঠেছে, সেই রোদের প্রতিফলন আমার চোখে মুখে এবং চারিদিকে। আর এই রোদ পড়ার পর আকাশের মেঘ কেটে গিয়ে দূরের দেখুন সমস্ত পাহাড়, সেই পেহেলগামের যে পাহাড় তার কিন্তু যে চিত্র সেটা কিন্তু আমার চোখে এবং ক্যামেরায় ধরা পড়ছে। পাশে রয়েছে লিডার নদীর ধারেই কিন্তু আমরা রয়েছি, এখানেই কিন্তু আমাদের হোটেল রয়েছে। তো সেই নদী পুরোটাই জমে গিয়েছে, কালকেও বোঝা যাচ্ছিল, আজকে আরও বেশি স্পষ্ট যে নদীর জল কোথাও কোথাও দেখা যাচ্ছে, বাকি সব কিছু জমে গিয়েছে। আর আশেপাশে যত গাছ রয়েছে সমস্ত গাছে বরফ, মাঝে মধ্যে যখন হাওয়া দিচ্ছে তখন সেই বরফগুলো ঝুরঝুর করে পড়ছে। আমাদের ভারতবর্ষের এই কাশ্মীর, এই হিমাচল বা উত্তরাখণ্ড বা লাদাখ এত সুন্দর না, মানে বিদেশের লোক আসে ভারতবর্ষকে দেখার জন্য, আর আমরা বিদেশ যাই বিদেশ দেখার জন্য। কিন্তু বিদেশ হোক বা স্বদেশ, প্রকৃতি পরিবেশ কিন্তু অলমোস্ট সব জায়গায় এক এবং অদ্বিতীয়। তো এখন সময় হচ্ছে সকাল 10:12। ব্রেকফাস্ট পর্ব শেষ করে এখান থেকে বেরিয়ে পড়বো, যাবো হচ্ছে শ্রীনগর। প্রথমে প্ল্যান ছিল এখান থেকে বানিহাল যাবো, বানিহাল থেকে বন্দে ভারতে জার্নি করে শ্রীনগর আসবো, কারণ আজকে শ্রীনগর থেকে ফ্লাইট রয়েছে। তারপরে দেখলাম যে আবার বানিহাল যাবো, যদি বাই চান্স রাস্তায় জ্যামে আটকে যাই ফ্লাইটটাই মিস হবে। এমনিতে গতকাল পর্যন্ত ফ্লাইট ক্যান্সেল ছিল এখানে, আজ থেকে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে যেহেতু রোদের দেখা মিলেছে। তো পুনে 2টা ফ্লাইট আছে, এখান থেকে বেরিয়ে পড়বো, যাবো হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট, সেখান থেকে কলকাতা। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে রাত্রি 12টার সময় বহরমপুর পৌঁছেই যাব। গতকাল এই পথ ধরে এসেছিলাম, তখন এখানে লোকজন প্রায় ছিলই না, স্নোফলও ছিল কন্টিনিউ। আজকে কিন্তু যেহেতু রোদের দেখা মিলেছে সেহেতু রাস্তায় লোকজন বেরিয়েছে, মানে একমাত্র আমাদেরই টুরিস্ট গাড়ি মনে হয় গতকাল রাস্তা ধরে এসেছিল, আর কোনো গাড়ি আসেনি। এই দৃশ্য আর হয়তো এই বছর দেখতে পাবো না, আবার পরের বছর দেখতে পাবো। মার্লিন রিসোর্ট অ্যান্ড স্পা, আমি যখন 2025 সালে এসেছিলাম কাশ্মীর তখন এটাতে ছিলাম। এখন হাওয়া দিচ্ছে আর গাছের ওপর থেকে সব জমা বরফগুলো ঝুরঝুর করে ঝরে ঝরে পড়ছে। সুন্দর আর সময়, এই দুয়ের বড় অদ্ভুত সমন্বয়। সুন্দর প্রকৃতির মাঝে এমনভাবে হারিয়েছি যে সময় জ্ঞানকে নিজের অজ্ঞাতেই তুচ্ছ করেছি। চলার পথে যে জায়গাটা ভালো লেগেছে গাড়ি থেকে নেমে ফটো কিংবা ভিডিও শ্যুট করেছি। স্নোফল অবশ্যই ভালো লাগে, কিন্তু রোদ ওঠার পর এই সিলভার প্রকৃতি অনেক দামি প্রাপ্তি। সবচাইতে বড় ব্যাপার, এই প্রাপ্তিগুলো হয় বছরের বিশেষ কয়েকটা দিনে, আর সেই দিনগুলোর অপেক্ষায় কেটে যায় আরও একটা বছর। 2026 সালের পর আবারও অপেক্ষা 2027-এর। যদি বেঁচে পড়তে থাকি আবারও কাশ্মীর আসবো মাত্র 72 ঘন্টার জন্য। বছরের সেরা 3টে দিন এই প্রকৃতি কিংবা পরিবেশের সঙ্গে একাত্ম হতে। তবে এই বছর আরও 2বার আসতে হবে,
28শে ফেব্রুয়ারি কিংবা 4 এপ্রিল, তখন নানা ভাষা, নানা মত কিংবা নানা পরিধান, কিন্তু আজ সবটুকুই একান্তই নিজের। ভেবেছিলাম ফিরে যাওয়ার পথে আর হয়তো ভিডিও শ্যুট করার দরকার পড়বে না, কিন্তু আশেপাশে যা দৃশ্য, গতকাল স্নোফল যখন হচ্ছিল তখন একরকম সুন্দর, আর যখন রোদ উঠে গিয়েছে না তখন আরেকরকম সুন্দর। একবার দেখুন কীরকম লাগছে এই রোদের ঝলকে। शुभ्र ज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता द्रुमदर शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे আপনাদের মনে আছে কিনা জানি না, আমি গল্পের শুরুতেই বলেছিলাম আমাদের গল্পের দুটো অধ্যায় আছে, গতি আর প্রকৃতি। এতক্ষণ শোনালাম প্রকৃতির কথা, এবারে বলবো গতির কথা। প্রত্যেকটা গল্পের মতোই আজকের গল্পের শেষেও সেই টান টান উত্তেজনা, সেই টান টান টেনশন। শ্রীনগর থেকে কলকাতা যাওয়ার ফ্লাইট ভায়া দিল্লি রয়েছে বেলা 1:45। আমার পেহেলগাম থেকে বেরোতে হতো 1 ঘন্টা আগে, বেরিয়েছি 1 ঘন্টা পরে। ভেবেছিলাম চলে যাব, কিন্তু 90 কিলোমিটার রাস্তা 2 ঘন্টায় আসাটাও চাপই আছে, কারণ রাস্তার মাঝখানে প্রচুর বরফ টরফ ছিল। ফ্লাইট ছাড়বে হচ্ছে 1:45, ফ্লাইট একদম অন টাইমেই আছে। আর এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে 36 কিলোমিটার, 1:01 গিয়ে পৌঁছাবো। এখনও 50 মিনিট, মানে 1 ঘন্টা সময় লাগবে। গল্পটা হচ্ছে যে শ্রীনগর এয়ারপোর্ট অন্যান্য এয়ারপোর্ট থেকে তো আলাদা, আপনারা এর আগেও দেখেছেন বা আপনাদেরও কারো কারো অভিজ্ঞতা আছে যে ওখানে যাওয়ার পর কিন্তু এয়ারপোর্টের বাইরে একবার চেক হয়, ভেতরে চেক হয়, আবারও চেক হয়। তিনটে চেকিং স্তর পার করে আমাকে পৌঁছাতে হবে। চেক ইন ব্যাগ দিতে হবে, বোর্ডিং করতে হবে, বোর্ডিং পাস দিতে হবে, অনেক ঝামেলা আছে। এবার ফ্লাইট আজকে পাবো কিনা সেটা হচ্ছে কথা। এমনিতে গত 2 দিন ধরে ফ্লাইট এখানে সব ক্যান্সেল, ফ্লাইটের ভাড়াও এখন বেশি, এয়ারপোর্টেও প্রচুর ভিড়। তো বাকিটা সময়ের হাতে, আমি জানি না যে কী হবে। আমাদের উমর ভাই তো গাড়ি চালাচ্ছে প্রায় ঘন্টা 100 কিলোমিটার প্রতি স্পিডে, গাড়ি তো চলছে না, গাড়ি উঠছে। এতদিন ধরে বলতাম যে ট্রেনকে ভালোবাসে, ট্রেনও তাকে ভালোবাসে, ট্রেন তাকে ছেড়ে যায় না। আজকে বলবো যে প্লেনে বেশি ট্রাভেল করে, প্লেনও তাকে ভালোবাসে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 1:45 ছিল, 2:10 ফ্লাইট ডিলেড। ওই ফ্লাইটটা যেটা দিল্লি থেকে আসছে সেটাই 8 ঘন্টা দেরি করেছে। এই 2:10টা কিন্তু আবার বাড়তেও পারে, আর 2:20 হয়ে যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে কলকাতার ফ্লাইটটা আবার কানেক্টিং, তো সেটা আবার কখন মানে ছেড়ে না চলে যায় সেটা হচ্ছে ব্যাপার। প্রচণ্ড টেনশনে ছিলাম। উমর ভাই তো গাড়ি চালাচ্ছে 120, 110, 130 এই স্পিডে গাড়ি চালাচ্ছে হাইওয়েতে, বিরাট টেনেছে গাড়ি। আর আপনাদের ক্ষেত্রে আমার পরামর্শ এটাই যে এইরকম টান টান উত্তেজনা, টেনশন আপনারা নেবেন না। যেদিন আপনাদের ফেরার ফ্লাইট থাকবে সবসময় ফ্লাইট নেবেন হচ্ছে শ্রীনগর থেকে যারা ফ্লাইটে ফিরবেন বেলার দিকে ফ্লাইট নেবেন, যেটা 1:30টার পরে বা 2টোর পরে এরকম ফ্লাইট নেবেন। কোনো দিন এরকম রাখবেন না যে পেহেলগাম বা গুলমার্গ বা সোনমার্গ থেকে এসে আমরা ফ্লাইট ধরবো। যদি থাকে ওরকম শিডিউল তাহলে সেক্ষেত্রে আগে বেরোবেন। তো শ্রীনগর এয়ারপোর্টে সময় লাগে, 1 ঘন্টা আগে এসে পৌঁছে বসে থাকুন, বাট লেট কখনো করবেন না। স্থানীয় সময় বেলা 1:02 অবশেষে এসে পৌঁছালাম শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেখান থেকে আমার ফ্লাইট হচ্ছে কলকাতার জন্য। প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম, কিন্তু আরিফ ভাই বলে দিয়েছিল আমি থাকতে কোনো টেনশন নেই, ঠিক আছে, এখনও ফ্লাইট ছাড়তে অনেকটা দেরি আছে, 1 ঘন্টার উপরে সময় হাতে আছে, যেহেতু ফ্লাইট ডিলে হয়ে গেছে। আবারও ফিরবো হচ্ছে 28শে ফেব্রুয়ারি, আমাদের যে গ্রুপ ট্যুর রয়েছে সেখানে, সেই সঙ্গে আরিফ ভাই থাকবে। আর আরিফ ভাইয়ের যে ট্যুরিজম সংস্থা তার নাম হচ্ছে কাশ্মীর সামার ট্রাভেলস। আমি নাম্বার দিয়ে দিলাম, নেসেসারি নয় যে আমার সঙ্গে গ্রুপ ট্যুর করতে হবে। যারা আপনারা নিজেরা আপনাদের সময় মতো ট্রিপ করবেন বা কাস্টমাইজ প্যাকেজ করবেন, পুজোর সময় আসবেন বা আপনারা কোনো ছুটিতে আসবেন, তো সেক্ষেত্রে কিন্তু আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন, আপনাদের ট্রিপ অনেক অনেক ভালো হবে। ঠিক আরিফ ভাই, আপনার খেয়াল রাখনা, একটু মিলতে হয়। স্থানীয় সময় বেলা 1:38 চেক ইন কাউন্টারে ব্যাগ দিয়ে সিকিউরিটি কমপ্লিট করে এলাম 8 নম্বর গেটের কাছে, কিন্তু এখনও বোর্ডিং স্টার্ট হয়নি। দিল্লির ফ্লাইটটা এখনও দেশে পৌঁছায়নি। শ্রীনগর থেকে দিল্লি এবং দিল্লি থেকে কলকাতা, এই যে কানেক্টিং, মানে দিল্লি থেকে কলকাতা যে কানেক্টিং ফ্লাইট, তার মধ্যে গ্যাপ ছিল হচ্ছে 50 মিনিট। এবার এই যদি ডিলে করে তাহলে পরবর্তী ফ্লাইটটাকে ডিলে করে ছাড়বে। সমস্যা হচ্ছে দিল্লি পৌঁছে কী হবে কানেক্টিং ফ্লাইটের, ছুটবো না দৌড়াবো না উড়বো, ফ্লাইট কি এত দাঁড়াবে, এরকম অভিজ্ঞতা কোনো আমার হয়নি, যে ফার্স্ট টাইম উঠে পড়লাম ফ্লাইটে। এই জার্নিতে আমার সিট নাম্বার হচ্ছে 4A, বাট আমি বসে রয়েছি 4Bতে, কারণ এখানে একজন রয়েছেন, বললেন যে আমাকে জানলা ধারে দেবেন। মেয়েদের রিকোয়েস্ট তো আমি না করতে পারি না, নিশ্চয়ই ওয়াই নট, আমি তো জানলা ধারে কত ট্রাভেলই করি। আর এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম ইকোনমি ক্লাস। অ্যাকচুয়ালি আমি ইকোনমি ক্লাসে টিকিট কাটতে গেছিলাম, দেখলে ইকোনমি ক্লাসের টিকিট সব শেষ, প্রিমিয়াম ইকোনমি পড়ে আসে। ঠিকই আছে, যা হয় ভালোর জন্যই হয়, দেখি খাবার দাবার কি দেয়।
এমনিতেও শ্রীনগর থেকে দিল্লি ওই 1 ঘন্টার মতো জার্নি হবে, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা। কখনই বা দেখবো, কখনই বা খাবো, আর কখনই বা ঘুমাবো, কখনই বা ল্যান্ড করবো। আর এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার A320 এয়ারক্রাফট। এখানে বিজনেস ক্লাসও আছে, প্রিমিয়াম ইকোনমি আছে, ইকোনমি ক্লাসও আছে। 1:45 ফ্লাইট ছাড়ার কথা ছিল, সেই ফ্লাইট ছাড়ছে বেলা 2:45। ফাইনালি শ্রীনগর থেকে দিল্লির পথে। শ্রীনগর থেকে দিল্লির তো সরাসরি কোনো ট্রেন নেই, ব্রেক জার্নি করে ট্রেনে যেতে হয়। সময় লাগে অলমোস্ট 12 ঘন্টার কিছু বেশি। সেখানে ফ্লাইট লাগবে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। যে যাই বলুক ভাই, সময় বাঁচাতে গেলে ফ্লাইটের কোনো বিকল্পই নাই। আমার কাছে ট্রেন জার্নি হচ্ছে ব্লগ বানানোর জন্য, ট্রেন ব্লগ, আর ট্রাভেল ব্লগ বানানোর জন্য ফ্লাইট জার্নি ঠিক আছে। আর সেই জন্যই সমস্ত ট্রেন ব্লগ প্রেমী দর্শকদের জন্য আরও একটা নতুন ইউটিউব চ্যানেলের ইন্ট্রোডিউস করা হয়েছে, নাম কৌশিক অন ট্র্যাক, যেখানে শুধুমাত্র বিভিন্ন ট্রেন জার্নির ব্লগই আসবে। আর ট্র্যাভেল উইথ কৌশিক চ্যানেলে শুধু ট্র্যাভেল ব্লগ আসবে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল। জলের বোতল এটা আমি একটা এক্সট্রা চেয়ে নিয়েছি। সেই সঙ্গে একটা সুইট ডিশ রয়েছে, একটা এরকম বান রয়েছে, বাটার রয়েছে। আর এটা কী রয়েছে একটু দেখাই। এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে পালং শাকের তরকারি, আমার ভীষণ পছন্দের, আর রয়েছে ভাত। যা খাবার দাবার ঠিক আছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এটা সবচেয়ে বেশি আমার ভালো লাগে যে ফ্লাইটের ডিউরেশন যদি 1 ঘন্টারও হয়, এটার ধরুন 1 ঘন্টা 10 মিনিট খাবার কিন্তু এটা প্রোভাইড করে, এবং খাবারটা গরম গরম। এই ফ্লাইটেও খাবার রয়েছে, পরবর্তী যে ফ্লাইট রয়েছে কলকাতা থেকে দিল্লির জন্য সেটা তো খাবার রয়েছে। অর্থাৎ আজকে কিন্তু লাঞ্চ মিস হলো না। আর এর সঙ্গে কোল্ড ড্রিঙ্কসও ছিল, বাট কোল্ড ড্রিঙ্কস তো আমি খাবো না। এখন বাজে 3:47, আমাদের ফ্লাইট দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করলো। আমার পরবর্তী ফ্লাইট হচ্ছে 4:10। ফ্লাইট কি আমার জন্য দাঁড়াবে আমি জানি না কী হবে। 23 মিনিটের মধ্যে ফ্লাইট থেকে নেমে আবারও ওই হালকা ফুলকা সিকিউরিটি করে বোর্ডিং গেটের কাছে পৌঁছে পরবর্তী ফ্লাইটে কি আদৌ বোর্ড করা যায় আমি জানি না, হয় কি না। মানে আমি ধরে নিয়েছি আজকে আমার ফ্লাইট মিস। বাকিটা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বুঝবে। বলবো কিছু লাগলে নিয়ে নেন, একটা রাজধানী এক্সপ্রেসের টিকিট দিয়ে দেন, তাহলেই হবে। ভালোবাসার মানুষ আমাদের ছেড়ে চলে যেতে পারে, ভালো সময় ছেড়ে চলে যেতে পারে, বাট ফ্লাইট যায় না। ফ্লাইট আবার হয়ে গেছে রিশিডিউল AI 1733, যেটা হচ্ছে দিল্লি থেকে কলকাতা। এটা 4:10 বদলে 4:40 ছাড়বে। মানে আমি হাতে আরও খানিকটা সময় পাবো। থ্যাংক ইউ এয়ার ইন্ডিয়া। ফ্লাইট থেকে ওই ল্যাডার দিয়ে নেমে ভাবলাম যে পাশে যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে ওটা মনে হয় যাবে কলকাতা মনে হচ্ছিলো। আমি বললাম যে টার্মিনালে না গিয়ে এখান থেকে ওখানে যাওয়া যেত না, উঠে যেতাম ফ্লাইটে, ব্যাগ নিয়ে অসুবিধা কী ছিল, বা ব্যাগ তো অটোমেটিক ট্রান্সফার হবে। বলছে না, আপনাকে যেতে হবে টার্মিনাল থেকে আবারও আসতে হবে। আমার ট্রেনই ভালো বাবা, এক ট্রেন থেকে নেমে ব্যাগ নিয়ে এক ট্রেনে উঠে যাই। এত ঝামেলা ভালো লাগে না। 4:01 আর 29 মিনিট, এই 29 মিনিট সময় আছে। 29 মিনিট সময়ের মধ্যে টার্মিনালে যেতে হবে, ছোট্ট সিকিউরিটি করে আবার ওই ফ্লাইটে বোর্ড করতে হবে। 4:12 এখান থেকে নামলাম, এখানেই কাউন্টার রয়েছে। তো জিজ্ঞেস করলাম যে এয়ার ইন্ডিয়া কলকাতা, এয়ার ইন্ডিয়া ঢাকা, কলকাতা। সামনের দিকে ছিলাম বলে লাইন ফাইন পড়েনি, এখানে হালকা সিকিউরিটি, হালকা ফুলকা সিকিউরিটি, ব্যাস। এবার যাবো হচ্ছে গেট নাম্বার 21 কাছে, এখান থেকে আমার ফ্লাইট রয়েছে 4:30। বোর্ডিং না ক্লোজ হয়ে যায়। গেট নাম্বার 20, গেট নাম্বার 21, কলকাতা 5টা AI 1733, বোর্ডিং চলছে। বেঁচে গেলাম। 4:50 ফাইনালি আমাদের ফ্লাইট ছাড়লো। আর সেই সঙ্গে একটা মেনু কার্ড ধরালো, কি খাবার দাবার আছে। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত আমাদের এই ফ্লাইট জার্নি হবে হচ্ছে 1 ঘন্টা 55 মিনিটের, যেখানে রাজধানী এক্সপ্রেস সময় নেয় প্রায় 17 থেকে 18 ঘন্টা ঠিকঠাক চললে। সেখানে ফ্লাইট সময় নেয় হচ্ছে 2 ঘন্টা। সময়ের কত দামি দেখেছেন তো। টাইম 5:51, খাবার দিয়ে গেছে। এখানে একটা ননভেজ আইটেম রয়েছে, একটা ডেজার্ট রয়েছে, দই বড়া রয়েছে, আমি নিজে চিনি ছাড়া ব্ল্যাক কফি। আর এখানে যে আইটেমটা রয়েছে চিকেন শিশ তৌক, এই আইটেমটা। এয়ার ইন্ডিয়া ভাই, এয়ার ইন্ডিয়া ফ্লাইটের খাবার দাবার দারুণ খেতে। ঘন্টা দুয়েকের জার্নিটা বেশ ভালো লাগবে। সন্ধ্যে 7:07 ফাইনালি আমাদের ফ্লাইট ল্যান্ড করে গিয়েছে কলকাতা এয়ারপোর্টে। এরপর লাগেজ সংগ্রহ করে আবারও ছুটতে হবে ট্রেন ধরতে। এরপর কলকাতা এয়ারপোর্ট থেকে লাগেজ সংগ্রহ করে সোজা কলকাতা স্টেশন। তারপর সেখান থেকে রাত 8:40 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ধরে মধ্যরাতে খাগড়াঘাট স্টেশন। এটাই তো জীবন, সকালে পেহেলগাম, রাতে নিজের ধাম। কলকাতা এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়ে সোজা কলকাতা স্টেশন, তারপর সেখান থেকে রাধিকাপুর এক্সপ্রেস ধরে এই মধ্যরাতে খাগড়াঘাট স্টেশন। 25 তারিখ ভোর রাত থেকে শুরু হওয়ার গল্পটার সমাপ্তি হলো আজ 29 তারিখ রাত 12:25 খাগড়াঘাট রোড স্টেশনে। বলতেই পারতাম যে আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো, বাট গল্প এখনও ফুরোয়নি, একজনকে দেখানোর আছে। কত দিন পর এই মধ্যরাতে পাশ দিয়ে একটা চলে যাওয়া ট্রেনকে দেখছি। কই রে, এই যে কি খাচ্ছিস, কি এটা? টাটা। চিনতে পারছেন? আজকেও আমাকে নিতে এসছে। সেই সাথে আপনাদের সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে
আমাদের পরবর্তী কোনো সিরিজে পরবর্তী কোনো গল্পে দেখা যাক কী নাম দেওয়া যায় সেই গল্পের। সবাইকে গুড নাইট, টাটা, লাভ ইউ।